বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের কাছে তারেক রহমান। ১৯ বছর পর বাবার কবর জিয়ারত, তার হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ, মন্তব্য ফখরুলের। আমরা সবাই বাংলাদেশে শুধু দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি। তারেক রহমানের প্রায় ১৬ মিনিটের বক্তব্য ছুঁয়েছে গণমানুষের হৃদয়। ওনার কথার একটি পিক লাইন ছিল যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটি সাধারণ মানুষকে আশান্বিত করেছে যে এখনো বিদেশের মাটিতে থেকে তিনি বাংলাদেশকে যে এতটা ভালোবাসেন, মানুষের কথা এতটা ভাবেন। যেসব পরিকল্পনা নিলে দেশের উন্নতি হবে, আরো সামনে এগিয়ে যেতে পারবে। পরিপক্ক রাজনৈতিক নেতার প্রতিফলন বলছেন বিশ্লেষক। বক্তৃতাটির মধ্যে একটা গণতান্ত্রিক, টেকসই, একই সাথে অর্থনৈতিক স্বনির্ভর, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বা সরকার পরিচালনার আকাঙ্ক্ষা তার আছে। জাতির ওপর থেকে সরেনি কালো ছায়া, মন্তব্য জামাত আমিরের। অপপ্রচার করে শিবিরকে দমানো যাবে না, বললেন পরওয়ার। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধরে রাখার ঘোষণা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেখানে আছেন আমাদের সহকর্মীরা, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবনী। আমরা যুক্ত হব তার সাথে। লাবনী, জানাবেন কি অবস্থা দেখছেন সেখানে এবং কি বলছেন সেখানে আগতরা? নাফিসা, এখনো কিন্তু বহরটি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা স্মৃতিসৌধে পৌঁছে যাবে এবং এই বহরটিকে স্মৃতিসৌধে নির্বিঘ্নে পৌঁছে দেবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী যেরকম চেষ্টা করে যাচ্ছে, সেরকম দলীয় নেতাকর্মীরাও চেষ্টা করছেন। আবার নেতাকর্মীরা যেন তাদের যে উচ্ছ্বাসটি প্রকাশ করতে পারেন, তাদের যে আনন্দটি ভাগাভাগি করবার ইচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, সেটিও যেন করতে পারেন, সেইটিও কিন্তু বলছেন। এবং এরই মধ্যে কিন্তু গেটের কাছাকাছি চলে এসেছে এবং গাড়িটি আমাদের কিছুটা সামনেই আছে এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটি আসলে স্মৃতিসৌধে প্রবেশ করবে এবং স্মৃতিসৌধে পৌঁছানোর পর সেখানে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবেন তারেক রহমান। এবং সেই দুপুর 2টার কিছু সময় গুলশান 2-এর বাসভবন থেকে তিনি বের হয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন এবং সেখানেও কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে যারা সমর্থক এবং ভক্ত আছেন তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের বাবা তার প্রতি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং দোয়া করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই বড়টি এখন ঢুকছে, কাছাকাছি চলে এসেছে। তো নাফিসা, আমাদের আরেকজন সহকর্মী আছেন রিশাদ হাসান, তার কাছে যাব। রিশাদ, আপনি তো সকাল থেকে আছেন স্মৃতিসৌধে, সেখানে নেতাকর্মীরা সকাল থেকে অপেক্ষা করছিলেন কখন আসবেন তারেক রহমান, পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সবকিছু মিলে সার্বিক কি পরিস্থিতি দেখছেন? এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর দিয়ে এইমাত্র তারেক রহমান তার গাড়ি বহর সহ তিনি কিন্তু স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তার পাশাপাশি শহীদদের স্মরণে, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তিনি কিন্তু এসেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সেখানে কিন্তু সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল এবং এখনো পর্যন্ত নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে আপনি যে পুরো রাস্তা দেখতে দেখতে আসছিলেন, যে সাভার, হেমায়তপুর, নবীনগর বা এর আশপাশের এলাকা যেসব জায়গায় নেতাকর্মীদের রাস্তার উপরে তারা অপেক্ষমান ছিলেন, তারা উচ্ছ্বসিত, তারা স্লোগানে মুখরিত করে রেখেছে চারপাশ। তার আগেই কিন্তু ঠিক আপনি যেমনটি বলছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর, সেখানে দোয়া করার পর
সেখান থেকে তিনি প্রায় 4.5 ঘন্টার মতো সময় লেগেছে তার এখানে আসতে। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা, নবীনগর এলাকা এবং বিশেষ করে ধামরাই, মানিকগঞ্জ থেকে শুরু করে অন্যদিকে বাইপাইল, সাভার সহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা তারা এসেছেন এবং এখানে স্মৃতিসৌধে যখন তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এই খবর শুনে কিন্তু তাদের যে ভিড় স্লোগানে তারা মুখরিত করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, যে উচ্ছ্বাস, যে স্লোগানে মুখরিত করে রেখেছে এবং এই এলাকায়, অত্র এলাকায় পাটুরিয়া পর্যন্ত ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এবং সেই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গলফ ক্লাব থেকে শুরু করে ক্যাঞ্চনগঞ্জ এলাকা সব জায়গায় কিন্তু আসলে স্লোগানে মুখরিত করে রেখেছে। প্রায় দেড় যুগ পরে কিন্তু দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কিন্তু আসলে তার যে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু তাকে এনে দিয়েছে। তিনি নিজে যেহেতু একজন তৃণমূলের নেতাকর্মী ছিলেন, তিনি 1989 সালে বগুড়া গাবতলী থানার বিএনপিতে যোগদান করেন এবং সেখানে সাধারণ সদস্য হিসেবে তিনি যোগদান করেন এবং পরবর্তীতে কিন্তু তিনি তার যে রাজনৈতিক জীবন এবং বর্ণাঢ্য জীবন, তিনি ব্যাপক কিন্তু আসলে কর্মী হিসেবে তিনি ব্যাপকভাবে আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন। তিনি যে আসলে একজন নেতাদের কাছে জনপ্রিয় নেতা বা তৃণমূলের কর্মীদের কাছে জনপ্রিয় নেতা, সেটি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে। আসলে ক্যামেরার চোখে দেখা যাচ্ছে কেউ হাত নেড়ে, কেউ মাথায় ক্যাপ পরে, কেউ বা বিএনপির যে নির্ধারিত পতাকা, দলীয় পতাকা, সেই পতাকা নিয়ে এসেছেন, কেউ বা এসেছেন লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে এবং তারই শ্রদ্ধা নিবেদন এবং একই সঙ্গে নেতাদের যে খুশির বাঁধ ভাঙা উল্লাস, সেটি কিন্তু আসলে নিঃসন্দেহে চোখে পড়ার মতো। সকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু ছিল এবং সেই ভিড় কিন্তু এখন অবধি কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন প্রায় 12 ঘন্টা বা তার বেশি সময় ধরে নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন এবং ক্রমেই কিন্তু আসলে বেলা যতই গড়াচ্ছিল নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছিল এবং তাদের যে বাঁধ ভাঙা উল্লাস, বাঁধ ভাঙা আনন্দ, সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। 1.5 যুগের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন প্রায় 17 বছর 3 মাস, অর্থাৎ আমরা যদি সংখ্যায় বলি 6320 দিন পর দেশের মাটিতে যখন তারেক রহমান আসলেন, তখন কিন্তু আসলে একইভাবে কিন্তু তিনি রাজস্বিক সংবর্ধনা পেয়েছেন, প্রত্যাবর্তনে। এরকম প্রত্যাবর্তনের সংবর্ধনা আসলে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আসলে এটি আসলে খুবই বিরল একটি ঘটনা এবং সেই সঙ্গে কিন্তু নেতাকর্মীদের যে জমায়েত এবং একই সঙ্গে তাদের যে আনন্দ উল্লাস, তারা নতুন করে যেন তিনি কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আরো একটা বিষয় যদি আমি লক্ষ্য করি, আপনাদের একটু বলতে চাই যে আসলে এখানে যখন অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছিল, অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু নেতাকর্মীরা জায়গা করে দিয়েছে যাবার জন্য এবং নেতাকর্মীরা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে তারা অপেক্ষা করছিল। যদিও আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের বিশেষ করে এই অঞ্চলের আবহাওয়া বেশ বৈরী আবহাওয়া, একেবারে প্রচণ্ড ঠান্ডা কুয়াশাকে উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং তাদের যে প্রিয় নেতা, তাদের যে দলীয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে শুধুমাত্র এক নজর দেখবার জন্য, তাকে হাত নেড়ে স্বাগত জানাবার জন্য, তাকে সাধুবাদ জানানোর জন্য এবং তার যে বর্তমান কার্যক্রম, সেই কার্যক্রমে এবং তার যে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, সব জায়গায় কিন্তু আসলে নেতাকর্মীদের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু আসলে খুব লক্ষ্য করার মতো। এবং সেই সঙ্গে তিনি যে 1989 সালে যখন তিনি বিএনপিতে যোগদান করেন সাধারণ সদস্য হিসেবে, তারপর 1991 সাল বা 2001 সাল, সেই সময়গুলোতেও কিন্তু আসলে তিনি তৎকালীন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী প্রচারণা, সেখানে কিন্তু তিনি ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। তিনি মাত্র গাড়ি থেকে কিন্তু নেমেছেন এবং নেমে কিন্তু আসলে শহীদ বেদির দিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন, স্মৃতিচারণ করবেন। যদিও তার পক্ষ থেকে সূর্যাস্তের আগেই বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তিনি আসলে শহীদদের স্মরণ করবেন
এবং সেই সঙ্গে আসলে এখানকার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু তিনি আবার ফিরে যাবেন গুলশানে তার বাসভবনে, এবং তিনি যেখানে বসবাস করছেন সেই জায়গায় তিনি ফিরে যাওয়ার কথা রয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে আসলে নেতাকর্মীদের ভিতরে যে বিশৃঙ্খলার জায়গা সেটি কিন্তু আসলে একেবারেই নেই, এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা আসলে করতালের মাধ্যমে, তারা স্লোগানে আসলে পুরো জায়গাটিকে মুখরিত করে রেখেছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু তিনি আসলে গাড়ি থেকে নেমে কিন্তু আসলে ধীরে ধীরে শহীদ বেদির দিকে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং স্মরণ করবেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, যাদের মাধ্যমে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের যে বিজয়, কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছিল, তাদেরকে তিনি স্মরণ করবেন। এবং তিনি ঠিক যেমনটি বলেছিলেন, আমি থেকে আমার আগে আমি থেকে আমরা থেকে সবাই, সবার আগে বাংলাদেশ, এটি যে তিনি বলেছিলেন সেটি কিন্তু তিনি তার যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু তিনি আসলে প্রমাণ করছেন। তিনি কিন্তু সবার প্রথমে যখন বিমানবন্দরে এসেই কিন্তু দেশের মাটি ছুঁয়ে দেখেছেন, দেশের মাটিতে খালি পায়ে তিনি হেঁটেছেন। তারপরে কিন্তু তিনি এসেছেন সবার আগে বাংলাদেশ, এটি বলবার জন্য কিন্তু তিনি সংবর্ধনা মঞ্চে এসেছেন, এবং তখন কিন্তু আসলে তিনি সেখানে বক্তব্য রেখেছেন, এবং তিনি সেখানে খুব চমৎকার বক্তব্য রেখেছেন। এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে আসলে তার পরিকল্পনা আছে দেশের মানুষের জন্য এবং দেশের জন্য। এবং তিনি বিশেষ করে তার যে বক্তব্য সেটি কিন্তু আসলে সেই মার্টিন লুথার কিংয়ের যে বক্তব্য যে আই হ্যাভ এ ড্রিম, সেখান থেকে তিনি কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এবং খুব চমৎকারভাবে কিন্তু তার যে বক্তব্য সেটি কিন্তু আসলে তার যে নেতাকর্মীরা সেই বক্তব্যে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এবং তারপরে কিন্তু তিনি সেখান থেকে গিয়েছিলেন এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে, এবং সেখানে তার কার্যক্রম সেদিনে শেষ করে কিন্তু আজকে কিন্তু আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর তিনি জিয়ারত করেন, সেখানে দোয়া করেন জুমা নামাজের পর। এবং তারপর কিন্তু সেখান থেকে কিন্তু সরাসরি চলে আসেন এই সাভার জাতীয় স্মৃতিসৌধের নবীনগরের এই আনাচে কানাচে। আজ বিএনপির নেতাকর্মীতে ভরপুর, সাধারণ মানুষ এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, এবং সাধুবাদ জানানোর জন্য শুধুমাত্র এক নজর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখানোর জন্য। এবং পুরোটা রাস্তা কিন্তু তারেক রহমান দেখতে পেয়েছেন যে বাসটিতে তিনি ভ্রমণ করছেন বর্তমানে, সেই বাসটিতে কিন্তু তিনি একেবারে সামনের দিকে দাঁড়িয়েছিলেন, এবং নেতাকর্মীদের এক মুহূর্তের জন্য কিন্তু তিনি আসলে বিশ্রাম নেননি। তিনি কিন্তু আসলে হাত নেড়ে ইশারায় কিন্তু নেতাকর্মীদের কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু স্বাগত জানিয়েছেন। এবং তাদের এই নেতাকর্মীদের যে সংবর্ধনা, সেই সংবর্ধনাকে তিনি কিন্তু সাদরে গ্রহণ করছেন। এটা কিন্তু একটা খুব ভিন্ন রকম ঘটনা, বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম কিছু তেমন একটা লক্ষ্য করা যায়নি কখনো। এবং আমি যদি আপনাকে একটু বলি যে একেবারে সকাল ৮টা থেকে কিন্তু নেতাকর্মীদের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু ছিল, এবং বেলা যতই গড়িয়েছে, যতই বেড়েছে, ততই কিন্তু আসলে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছিল। আমি যদি আপনাকে তারেক রহমানের নির্বাসিত জীবনের গল্প বলি, আসলে তিনি হয়েছিলেন এক ষড়যন্ত্রের শিকার, এবং ১/১১ সরকারের ষড়যন্ত্রের শিকার ২০০৭ সালে তখন তিনি ষড়যন্ত্রের শিকার হন, এবং পরবর্তীতে কিন্তু তাকে প্রায় দীর্ঘ 18 মাস কারাভোগ করতে হয়। এবং কারাভোগের পর তিনি তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি জামিন পান, এবং সেদিনই কিন্তু বেগম খালেদা জিয়া তাকে সেখানে দেখতে যান, এবং সেই রাতেই তাকে লন্ডন পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। এবং সেই সময় তাকে যখন গ্রেফতার করা হয়েছিল কারাবন্দী অবস্থায়, তার উপর অমানবিক নির্যাতন, শারীরিক এবং মানসিক যে নির্যাতন, সেই নির্যাতন কিন্তু আসলে তার উপরে চালানো হয়েছিল। এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে কিন্তু তাকে শেষমেশ চিকিৎসা নেবার জন্য বিদেশে চলে যেতে হয়েছিল, এবং দীর্ঘ 17 বছর 3 মাস কিন্তু তিনি আসলে দেশের বাইরে ছিলেন। এবং তিনি কিন্তু সেই সময় দেশের বাইরে থাকাকালীন সময় দলের হাল ছেড়ে দেননি, তিনি কিন্তু শক্ত হাতে দলের হাল আরও ধরেছেন। 2018 সালে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয়, তখন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তখন থেকে কিন্তু আজ অবধি দলকে কিন্তু এক সুতোয় গেঁথেছেন। এবং এতদিন পর্যন্ত ভার্চুয়ালি তিনি আসলে নেতাকর্মীদের যে স্বপ্ন দেখিয়েছিলেন, নেতাকর্মীদের যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছেন, গণতান্ত্রিক মানুষকে যে আসলে গণতন্ত্রের কথা শুনিয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু আসলে বাস্তবায়ন বা বাস্তবের রূপ দেওয়ার জন্য কিন্তু তিনি এত বছর পর আবারও দেশের মাটিতে, আবারও সেই সাভার জাতীয় স্মৃতিসৌধে, আবারও দেশের মাটিতে এবং দেশের মানুষের সঙ্গে এবং দেশের নেতাকর্মীদের সঙ্গে, সর্বোপরি নেতাকর্মীদের সঙ্গে তৃণমূলের কিন্তু তার আসলে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু 2002 সাল থেকে 2005-06 সাল পর্যন্ত তার সেই জনপ্রিয়তা
কিন্তু দিনকে দিন বেড়েছে, সেই সময় তিনি সারা দেশে গণসংযোগ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কিন্তু তিনি মিশেছেন, নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তাদের বাড়ি বাড়ি গিয়েছেন এবং সেই যে তার তখন থেকে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু আজ অবধি কমেনি। সেটারই একটি বাস্তব চিত্র কিন্তু আজকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং গতকালকে বসুন্ধরা স্মার্ট সিটি সংলগ্ন 300 ফিট সড়কে কিন্তু যে সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চের আশপাশে দেখা গিয়েছে, এয়ারপোর্ট রোডে দেখা গিয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের কাছে যে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানের আশপাশে মানুষের ভেতর দেখা গিয়েছে এবং সেই যে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার যেই জায়গা, সেই জায়গায় নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যে নেতা, প্রিয় নেতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যখন বাংলাদেশে মাটিতে এসেছেন, তারা বিশ্বাস করেন তাদের নেতা তাদের জন্য সর্বশ্রেষ্ঠ পথটি নিয়ে এসেছেন, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাটি নিয়ে এসেছেন এবং নেতার কাছ থেকে তারা আসলে সর্বোত্তম দিক নির্দেশনাটা তারা চান। এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা যখন আরও কথা বলেছি, তারা কিন্তু আরও বলেছেন যে আসলে এই যে এত বছর পর দেশে আসা এবং নেতার একেবারে কাছাকাছি থাকা, নেতা হাত নেড়ে ইশারায় আসলে তাদের যে স্বাগত জানানো, সেটিকে আসলে গ্রহণ করছেন, সাদরে গ্রহণ করছেন, সেটিকে তারা খুব চমৎকারভাবে নিচ্ছেন এবং তারা চান যে আসলে নেতা তাদেরকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিক এবং সামনের দিনে বিশেষ করে তরুণ যেসব নেতৃত্ব, তাদেরকে আসলে তুলে আনা হোক এবং সেই সঙ্গে যারা এত বছর মামলা, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তাদের পাশে আসলে নেতা দেশের মাটিতে থেকে তাদের সঙ্গে থাকুক, সেই জায়গাটা তারা প্রত্যাশা করেছেন এবং তারা প্রত্যাশা করেছেন সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের নেতা আসলে তাদেরকে পথপ্রদর্শকের মতো আসলে যে ভূমিকা, সেই ভূমিকা পালন করবেন এবং তারই একটা বাস্তব ছোট্ট একটা চিত্র কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ আজ সাভার জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকা, নবীনগর, জাহাঙ্গীরনগর, সাভার গলফ ক্লাব, ক্যান্টনমেন্টের আশপাশ থেকে শুরু করে অপরদিকে মানিকগঞ্জের কাছাকাছি পর্যন্ত এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে এই যে এই জনস্রোত, সেই জনস্রোত আসলে চলমান এবং সেই জনস্রোত আসলে চলতেই থাকবে এবং তারা বলছেন যে আসলে নেতা তারেক রহমান যেখানে যেখানে যাবেন, সেখানে আসলে তার সারথি হয়ে তারা যাবেন। এই ছিল আমার কাছে, এখান থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু পৌঁছেছেন সেখানে তারেক রহমান, তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হাসান, তিনি রয়েছেন আমাদের সাথে। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ চালু রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেয়। আর এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত রাখতে প্রয়োজনে শাহবাগেই রাত্রি যাপন করবেন। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার পর একাই নির্বাচনের ঘোষণা দিয়েছে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে তার দল। তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমঝোতার রাজনীতি ও দায়বদ্ধতার প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে বিএনপি। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে দলটির নেতাকর্মীরা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আবারও শীতের সবজির দাম চড়া। শিম, বরবটি সহ বেশ কটি সবজির কেজি ফের 80 টাকায় উঠেছে। টমেটোর দাম 120 টাকার নিচে যেন নামছেই না। বিক্রেতারা বলছেন, তীব্র শীতে কমেছে সরবরাহ, আর তাই বাজারে এমন দশা। তবে নাগালে রয়েছে আলুর দাম, আর এদিকে মাছের দর আগের মতোই চড়া। গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে ডিম এবং মুরগির বাজার। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন।
শীত এলেই প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক রুক্ষ। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে রুক্ষতা দেখা দেয় আমাদের ত্বকেও। এ সময় বাতাসে আর্দ্রতায় খসখসে হয়ে ওঠে হাত পায়ের ত্বক ও মুখমণ্ডল, ফেটে যেতে পারে পায়ের গোড়ালি। এ অবস্থায় বাড়তি যত্নের প্রয়োজন পড়ে এই নাজুক ত্বকে। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।